and you may have your হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি পারমিতা আর সবাইকে স্বাগত জানাচ্ছি কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিতে। বেশ কিছুদিন আগে আমি আর লিয়া গেছিলাম আমাদের কমন ফ্রেন্ডের ছেলের বিয়ের বাড়িতে। তো যে বান্ধবীটির ছেলের বিয়েতে গেছিলাম তার নাম হচ্ছে হ্যানা। আর এই সময় দেখছো আমরা কথা বলে যাচ্ছি, শুধু ভিডিও রেকর্ড হয়েছে, কথাগুলো কিছুই রেকর্ড হয়নি। তো যাই হোক, যেটা রেকর্ড হয়েছে সেটাই তোমাদের কাছে আপলোড করলাম। আর চলো এবার তোমাদের সাথে যেতে যেতে গল্পগুলো করি। হ্যানা হচ্ছে লিয়ার বান্ধবী, আর দীপের জন্মদিনের সময় লিয়ার বাড়িতে হ্যানা এসেছিল। তো সেই সময় থেকেই আমার হ্যানার সাথে পরিচয় হয়। মেয়েটা যে কি দুর্ধর্ষ গিটার বাজায় আপনাকে কি বলবো। দীপের সারপ্রাইজ বার্থডে পার্টিতেও এত সুন্দর করে একটা গিটারে গান তুলেছিল হ্যাপি বার্থডে, ওটা শুনে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছিলাম। আর ওই বার্থডেতেই ও আমাদেরকে বলেছিল যে ওর কিছুদিনের মধ্যে ওর ছেলেরও বিয়ে আছে, তখনও আমাদের সবাইকে নিমন্ত্রণ করবে। আর সেই বিয়েতেই আমরা এখন যাচ্ছি। আচ্ছা, আমরা এখন যে টানেলটা দিয়ে যাচ্ছি না, এটার নাম হচ্ছে M5-এর টানেল। এটা দিয়ে গেলে না সিটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আর দেখুন, আমরাও এখন একটা ব্রিজ দিয়ে যাচ্ছি, আর সেই ব্রিজ দিয়ে দূরে হারবার ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে। এই রোদ ঝলমলে দিনে সিডনি দেখতে ভীষণ সুন্দর লাগে। আমরা না প্রায় সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন আমি দেখতে পাচ্ছি ঘড়িতে 11টা 15 বাজে। আর মনে হচ্ছে কিছুক্ষণেই আমরা পৌঁছে যাব। মেন রোডটা আমরা প্রায় ছেড়েই দিয়েছি। আর এখন যে রাস্তাটা নিয়েছি সেটা হচ্ছে একটা পার্কের রাস্তা, মানে এই মাঝখান থেকে দুটো পার্কের মাঝখান থেকে একটা রাস্তা, যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এখানেই কোনো একটা পার্কে বিয়ে হচ্ছে অ্যানার ছেলে। এই যে কথা বলতে না বলতেই পৌঁছেই গেছি। এই যে সুন্দর পার্কটা, তার পাশে রয়েছে নীল জলরাশি। আর এই পার্কটা দেখতে পাচ্ছেন কিরকম ঢালু, ওই ঢালু জায়গাটার মধ্যে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আমাদেরকে নেমে ওখানেই যেতে হবে। চলুন চলুন এবার ওখানে যাওয়া যাক। একদম জানেন তো, ঠিকঠাক টাইমে পৌঁছেছি। গিয়ে দেখছি বিয়েটা প্রায় শুরু হয়েছে, আর আমরা তখনই গিয়ে পৌঁছেছি। আচ্ছা, এবার বর আর কনের নামটা জানিয়ে দিই। বরের নাম হচ্ছে জোসুয়া এবং তার হবু স্ত্রীর নাম হচ্ছে ফেলিদা। ওদের না সবে সবে রিং সেরিমনিটা কমপ্লিট হয়েছে, আর বর আর কনে এখানে দুজন দুজনকে আংটি পরিয়ে তারা পরস্পরের জীবনের প্রতি আজীবন ভালোবাসা, বিশ্বস্ততা, সম্মান প্রদর্শনের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। ওদের জানেন এই আংটি বদলের মাধ্যমটাকে প্রতিজ্ঞার প্রতীক হিসাবে ওরা সম্মান করে থাকে। আমরা হিন্দু বিয়েতে যেরকম অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্রপাঠের মধ্যে দিয়ে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে চলি দুটো জীবন, ওরাও সেম জিনিসটাই করে, শুধু ওদের পদ্ধতিটা আলাদা। আর ওই যে আর একজন ভদ্রলোককে দেখছেন ব্ল্যাক কোট পরা দাঁড়িয়ে রয়েছেন, উনি কিন্তু এই বিয়েতে পুরুত মশাই। মানে আমাদের বাঙালি বিয়েতে যেরকম ব্রাহ্মণ পুরুত মশাই থাকে, ওদের বিয়েতে এটাই পুরুত মশাই। মানে ওরা ফাদার বা ম্যারেজ সেলিব্রেন্ট এখানে বলতে পারেন, যিনি এসে পুরো বিয়েটা করাচ্ছে। honor my parents and take care of my family no matter what. And you've showered me with love that I've never felt. এই সময়টাতে ব্রাইড যেমন ইমোশনাল হয়ে গেছিলো, তার সাথে আমরা সবাই ইমোশনাল হয়ে গেছিলাম। সবার জীবনে তো কিছু না কিছু স্বপ্ন থাকে, তার নিজের প্রিয়জনকে বিয়ে করার, পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার। আর যখন সেটা পূরণ হয় তখন হয়তো এরকমই আনন্দ অশ্রু সবার চোখ থেকে বেরিয়ে আসে। এই মোমেন্টে বর আর বউয়ের চোখে যতটা না জল ছিল, আমরাও কিন্তু নিজের চোখের জল একদমই ধরে রাখতে পারিনি। সবার ভালোবাসাই যেন এদের মতন করে পূর্ণতা পায়, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। আর এত সুন্দর মোমেন্টের সাক্ষী হতে পেরে আমি সেদিনকে সত্যিই অভিভূত ছিলাম। বিয়েটা এখন প্রায় কমপ্লিট। সবাই ইয়োসো আর ফেলিতাকে শুভকামনা শুভেচ্ছা বার্তা দিয়ে ভরিয়ে দিচ্ছে। আমাদেরকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে নেক্সট ভেন্যুতে, যেখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই যে জায়গাটা দেখছেন যতটা সুন্দর, যেহেতু এটা জলের সামনে, সেদিনকে কিন্তু মারাত্মক কনকনে ঠান্ডা ছিল। মোটামুটি সবাই জ্যাকেট আর কোট নিয়ে এসেছিল। আমি আর লিয়া তাড়াহুড়োতে জ্যাকেট আর কোট আনতে ভুলে গেছি, কিন্তু ঠান্ডা তো বুঝতে দিলে চলবে না, এমনভাবে দাঁড়িয়েছিলাম যেন কোনো ঠান্ডাই লাগছিল না। কিন্তু যাই হোক, এবার এখান থেকে বেরোতে হবে আর গিয়ে বসতে হবে গাড়িতে। গাড়িতে গেলে একটুখানি শান্তি পাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই ভিউটা দেখতে যতটা সুন্দর ছিল সেদিনকে, সত্যি কথা বলছি মারাত্মক ঠান্ডাও ছিল। এই ঠান্ডাতে না মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। চলুন এবার এখান থেকে যাই, গিয়ে বসি হচ্ছে গাড়িতে, যেতে হবে নেক্সট ভেন্যুতে যেখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পার্ক থেকে বেরিয়ে প্রায় 10 মিনিটের মতন ড্রাইভিং, আর তারপরেই আমরা পৌঁছে যাই একদম ভেন্যুর কাছাকাছি। আর এই জায়গাটা একবার দেখুন, এই রোদ ঝলমলে দিনে না সিডনির সব কিছুই দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে এসে লাকিলি আমরা পার্কিংটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। চলুন এবার আর বাইরে বেশিক্ষণ না থেকে হোটেলের ভেতরে প্রবেশ করা যাক।
বিয়েবাড়ির ভেন্যুতে গিয়ে বুঝলাম সেখানে অলরেডি একটা অনুষ্ঠান চলছে, তাই আমরা বাইরে ওয়েট করছিলাম। এখানে কিন্তু লোকজন কলকাতা বা ইন্ডিয়ার মতন গোটা দিনের জন্য কোনো অনুষ্ঠানের হল ওরা ভাড়া করে না, ঠিক যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের জন্য বুক করা। এই ধরুন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, আপনি ঘন্টাটা বলে দিলেই সেই হিসেবেই আপনি এখানে পেমেন্ট করবেন। আর একটা জিনিস, যিনি এখানে অনুষ্ঠান হোস্ট করছেন তিনি কিন্তু আগের থেকেই জানেন তার অনুষ্ঠানে ঠিক কতজন লোক আসবে, যেটা এখানে খুব ভালো একটা জিনিস। মানে খাবার দাবার এখানে নষ্ট হওয়ার চান্সেস খুব কম, আর এখানে না লোকজন খাবার দাবার নষ্ট করাটাকে খুব একটা ভালো চোখেও দেখে না। আর আরেকটা জিনিস এখানে খুবই ভালো, এখানে লোকজন কিন্তু কারোর বাড়িতে গিয়ে অনুষ্ঠানে নেমন্তণপত্র বা বিয়েবাড়ি কার্ড দিয়ে আসে না, কারণ এখানে সবাই ডিজিটাল কার্ড বা ফোন কল এগুলোতেই খুশি। আমাদের কলকাতাতে এখনও লোকজন বাড়িতে বয়ে গিয়ে নেমন্তণের কার্ডটা দিয়ে আসে, যেটাতে হয়তো একটা ভালোবাসা বা আত্মিক বন্ধন দৃঢ় হয়। কিন্তু একটা কথা ভাবুন তো, যাদের বাড়িতে নেমন্তণ করার জন্য শুধু বৃদ্ধ বাবা মা আছে, যারা শারীরিক অসুস্থতার জন্য সবার বাড়িতে ঠিক করে পৌঁছাতেও পারছে না, তাদের কতটা মুশকিল হয়ে যায় এই ব্যাপারটাতে। এ ধরুন আমার বিয়ের সময় আমার বাবা মা অনেক আত্মীয়র বাড়িতে পৌঁছাতে পারেনি তাদের এই বৃদ্ধ বয়সে শারীরিক অসুস্থতার জন্য। তাদেরকে কিন্তু ফোন কল করা হয়েছিল। সেই আত্মীয়দের মধ্যে অনেকেই আসেননি আমার বাড়িতে, শুধু ফোনে নেমন্তন্ন করা হয়েছিল বলে। আমরা যখন ভেন্যুর বাইরেটাতে ওয়েট করছিলাম তখন আমাদেরকে স্ন্যাক্স এবং ড্রিঙ্কও পরিবেশন করা হয়েছিল। আর ভেন্যুর লোকেশনটা এতটা দুর্ধর্ষ সেটা বলতেই হবে, একদম সিডনি হারবার ব্রিজের সামনেই আমাদের বিয়েবাড়িটা। চলুন এবার অনেকক্ষণ হলো, এবার বিয়েবাড়ির ভেতরেই ঢোকা যাক। বিয়েবাড়িতে ঢোকার মুখেই দেখছি লম্বা লাইন, আর এই লাইনটা হচ্ছে গিফট দেওয়ার। এখানে সাধারণত বর বা বউয়ের হাতে কেউ গিফট দেয় না, বিয়েবাড়িতে আলাদা লোক থাকেন, তিনি গিফটটা কালেক্ট করেন আর সাথে তিনি লিখেও রাখেন আপনি কি গিফট দিচ্ছেন। সাধারণত এখানে লোকে গিফট হিসাবে ক্যাশ দেওয়াটা অথবা অনলাইনে পেমেন্ট করাটাই বেশি পছন্দ করে। হাতে করে বড় গিফট আনাটাকে এখানে অনেকেই অ্যাভয়েড করে, তাই আমিও হাতে করে ক্যাশই নিয়ে এসেছি, যেটা একটা খামে ভরে এনেছি আমি। আর ওই যে গিফট বক্সটা দেখছেন, এই যে আপনি যে গিফটটা দেবেন সেটা ওরা ওই গিফট বক্সটাতে ঢুকিয়ে রেখে দেবে, বাস এইটুকুই। চলুন এবার গিয়ে টেবিলে গিয়ে বসা যাক। আপনাদের তো আমি আগের একটা ব্লগে বলেইছিলাম যে এখানে কোন গেস্ট কোন টেবিলে বসবে সেটা অলরেডি মেনশন করা থাকে। তো আমাদের নামটা যেখানে ছিল আমরা গিয়ে সেই টেবিলটাতে বসে গেছিলাম। এটা একটা রাউন্ড টেবিল ছিল যেখানে টোটাল 8 জন বসার মতন জায়গা ছিল, আর তার সাথে টেবিলের ওপর অলরেডি মেনুটাও মেনশন করা ছিল, অন্ত্রে, মেন কোর্স আর সাইড ডিশে কী কী আছে। আর ড্রিঙ্কের ক্ষেত্রে আপনি যে ড্রিঙ্কটা ওয়েটারকে বলবেন ওরা এসে সেই ড্রিঙ্কটাই আপনাকে সার্ভ করে দেবে। ব্যাপারটা এরা খুব সিম্পলভাবে কিন্তু খুব সুন্দর করে এরা অর্গানাইজ করে রাখে। টেবিলের প্রত্যেকটা গেস্টের জন্যই ছিল রিটার্ন গিফট। এবারে যে রিটার্ন গিফট আমি পেয়েছিলাম সেটা ছিল ছোট্ট হ্যান্ড পার্স, যেটাকে খুব সুন্দর গোলাপি রঙের নেট দিয়ে কভার করা হয়েছিল। সাথে সাথে দেখলাম টেবিলে স্টার্টারও চলে এসেছে। আর এবারে যে টেবিলের মধ্যে আমাদের ড্রিঙ্কের অপশনটা ছিল সেটার মধ্যে আপনি অ্যাপেল জুস, ম্যাঙ্গো জুস, তার সাথে ওয়াইন বা হুইস্কি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আমি নিয়েছিলাম অ্যাপেল জুস আর আমার বান্ধবী লিয়া নিয়েছিল রেড ওয়াইন। আর আমাদের টেবিলের পাশে একটা খুব দারুণ ব্যান্ড এসেছিল, তাদের গান এই অনুষ্ঠানটাকে পুরো মাতিয়ে রেখেছিল। We are still kids, but we're so in love, fighting against all odds. I know we'll be alright this time. Darling, just hold my hand. কলকাতায় আমি অনেক বিয়েবাড়ির নেমন্তন্নতে গেছি, তবে সিডনিতে এটা আমার প্রথম বিয়েবাড়ির অনুষ্ঠান, যেটা বলবো আমার কাছে খুবই একটা অন্যরকম অভিজ্ঞতার। অন্যরকম হলো মানে খুব সুন্দর অভিজ্ঞতা বলবো। এই যে বিয়েবাড়িতে আমার একটা মুহূর্ত দুর্দান্ত লেগেছিলো, সেটা কোনটা বলুন তো? অনুষ্ঠান হলটিতে যখন নবদম্পতির আসার সময় হয়েছিল তখন প্রত্যেকে নিজের নিজের সিট ছেড়ে উঠে দাঁড়ায় এবং গানের তালে টেবিলে রাখা সাদা রুমাল উড়িয়ে তারা জোসু আর ফেলিতাকে খুব সুন্দর করে ওয়েলকাম করে, যেটা সামনাসামনি দেখতে এক কথায় মারাত্মক সুন্দর লাগছিল।
এরপর শুরু হয় লাঞ্চ, আর লাঞ্চের জন্য চলে আসি আমরা যে যার টেবিলে। লাঞ্চের মেনু স্টার্টার এবং ডেজার্টটা প্রত্যেকের ক্ষেত্রে কমন হলো, মেন কোর্সটা ছিল প্রত্যেকের জন্য আলাদা। যেমন আমার বান্ধবী লিয়া তার লাঞ্চের মেনুতে নিয়েছিল ল্যাম্ব এবং আদার জাতীয় মিট, বা আমি কিন্তু অপশনে চুজ করেছিলাম প্রন এবং স্যালমন ফিশের আইটেম। বাঙালি মানুষ বলে কথা, তাই মাছ পেয়েই মনটা খুশিতে নেচে উঠেছিল। আর ডেজার্টের মেনুগুলো ছিল এক একটা লোভনীয় এবং অসাধারণ, চকলেট থেকে শুরু করে বাটারস্কচ, পাইনঅ্যাপেল, কী না ছিল সব মেনুতে। It's the evening light shining through the curtains. Time এই নাচটা যখন হচ্ছিল দুর্দান্ত একটা মুহূর্ত, যেটাতে সবাই হাততালি দিচ্ছিল, চিৎকার করছিল, পুরো অনুষ্ঠান হলটা পুরো ফেটে পড়ছিল। কিন্তু আমি না পুরো গানটা দিতে পারলাম না, কারণ একমাত্র কপিরাইটের ভয়ে। এরপরে শেষ পর্যায়ে ছিল জোসুয়ার ফেলিতার কেক কাটিংয়ের অনুষ্ঠান। আর এই কেক কাটিংয়ের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বিয়ে বাড়ি থেকে বেরিয়েছি বেশ কিছুক্ষণ হয়েছে, আর এখন প্রায় বিকালও হতে চললো। চলুন আমরা এখন বাড়ির দিকেই যাই। আর আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করি। আমাদের আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাথে আমাদের কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখাবেন নেক্সট কোনো ব্লগে। টাটা।